নমস্কার, আমি সাগর রায়। শতরূপ ঘোষের মতো নেতারা মানুষকে কতটা মিথ্যে কথা বলতে পারে, কতটা ভুল বোঝাতে পারে, কিভাবে মানুষকে ম্যানিপুলেট করতে পারে, সেই বিষয়ে একটা ধারণা তৈরি হবে আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে। সিএ সম্পর্কে শতরূপ ঘোষ যে কথাগুলো বলেছে তার মধ্যে কতটা সত্যতা আছে এবং কতটা মিথ্যে আছে সেই বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম কথা, তসলিমা নাসরিনের প্রসঙ্গ উঠলো বলে বলি, 10 বছর ধরে মোদি দেশের প্রধানমন্ত্রী আছেন। তসলিমা নাসরিন আজ অব্দি মোদির হাতে সিটিজেনশিপ পেলেন না। মাঝখান থেকে মুকুল রায় শুভেন্দু অধিকারী বিজেপি সিটিজেনশিপ পেয়ে গেল। সুতরাং এখানে বসে নিজের মুখে চুনকালি না মাখাই ভালো। তো তসলিমা নাসরিন নিয়ে কথা বলতে গিয়ে শতরূপ ঘোষ দুটো কথা বলেছে। প্রথমত উনি বলেছে যে বিজেপি ক্ষমতা এসে 10 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তসলিমা নাসরিনকে বিজেপি নাগরিকত্ব দেয়নি, প্রথম কথা। দ্বিতীয় যে পয়েন্টটা শতরূপ ঘোষ বলেছে সেটা হচ্ছে এই যে তসলিমা নাসরিন সম্পর্কে আলোচনা করে বিজেপির নিজের মুখে নিজের চুনকালি মাখানো উচিত নয়। তো তসলিমা নাসরিন সম্পর্কে কথা বলে চুনকালিটা ঠিক কাদের লাগে, বিজেপির না সিপিএমের, এই যে বিষয়টা আমাদের প্রথমে জানা উচিত। যদিও আগের ভিডিওতে এই বিষয়টা আলোচনা করেছি, তবু আজকের ভিডিওতে ছোট্ট করে বলে দিচ্ছি। তসলিমা নাসরিন একটা বই লিখেছে, দ্বিখণ্ডিত, একটা আত্মজীবনীমূলক বই। এই বইটাতে মুসলিম সমাজ নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে, সমালোচনা করা হয়েছে এবং কোরআন থেকে কিছু জিনিস কোট করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে মৌলবী সমাজ, মুসলিম সমাজ, সেটা মেনে নেয়নি এবং তসলিমা নাসরিনের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। কি ফতোয়া? যে যেখানে তসলিমা নাসরিনকে পাওয়া হবে সেখানে তার গলা কেটে ফেলতে হবে। তো তসলিমা নাসরিন বুঝতে পারলো যে আমি আর বাংলাদেশে থাকতে পারবো না, তো উনি পালিয়ে চলে আসছিল পশ্চিমবঙ্গে। বাংলাদেশ থেকে পালিয়েছে মুসলমানদের ভয়ে, এই পশ্চিমবঙ্গ থেকেও তসলিমা নাসরিনকে প্রাণের ভয়ে পালাতে হয়েছিল এক কাপড়ে এই বামপন্থীদের ভয়ে। তো তখন আমাদের রাজ্যে ক্ষমতায় ছিল বামপন্থীরা, মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য এই বইটার উপর একটা নিষেধাজ্ঞা জারি করলো। যদিও হাইকোর্টে 1 বছর 9 মাস 26 দিন কেস চলার পরে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই বইটার উপরে যত রকম ব্যান বা নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলতে হবে, ঠিক আছে। তো বামপন্থীরা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে লিগালি তসলিমা নাসরিনকে এই রাজ্য থেকে তাড়াতে পারবে না, আর ওদের একমাত্র উদ্দেশ্য ছিল তসলিমা নাসরিনকে এই রাজ্য থেকে তাড়াতে হবে, কারণ মুসলিম তোষণ করতে হবে, মুসলিমদের ভোট পেতে হবে। তো সেই উদ্দেশ্যে শুরু হলো বড় বড় পুলিশ কর্তাদের ফোন করে রাজ্য ছাড়ার হুমকি। এবং যেই বাড়িতে তসলিমা নাসরিন ভাড়া ছিল সেই বাড়িতে বড় বড় পুলিশ কর্তারা বাড়িতে এসে পর্যন্ত হুমকি দিয়ে গেছে রাজ্য থেকে পালিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। এবং 4 মাস তসলিমা নাসরিনকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং মুসলমানদের রাস্তায় নামিয়ে দিয়েছে এই বামপন্থীরা। মুসলমানরা রাস্তায় নেমে তসলিমা নাসরিন গো ব্যাক এরকম ব্যানার নিয়ে আন্দোলন করেছে, একটা কৃত্রিম একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছে পুরো রাজ্যের মধ্যে, ঠিক আছে। এবং আর্মিও পর্যন্ত নামানো হয়েছিল বিনা কারণে, শুধুমাত্র নাটক করার জন্য। তো যখন মুসলমানরা তসলিমা নাসরিন গো ব্যাক এরকম প্লেকার্ড নিয়ে আন্দোলন করছিল এবং টিভিতে সেগুলো দেখানো হচ্ছিল, তখন বাড়ির মালিককে দিয়ে তসলিমা নাসরিনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং হাতের মধ্যে একটা ওয়ান ওয়ে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। এবার ভাবুন এই মহিলাটার উপর দিয়ে কি গেছে, এক কাপড়ে মহিলাটা এই রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিল এই বামপন্থীদের জন্য। অথচ এই বামপন্থীদের বলা হয় লেফট লিবারাল, অর্থাৎ লিবারাল শব্দটাকে বামপন্থীদের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, লেফটের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত মুক্ত চিন্তার অধিকারী একমাত্র বামপন্থীরাই হয়, এরকম একটা ব্যাপার আর কি। এবার ওরা কতটা মুক্ত চিন্তার অধিকারী যে একটা মহিলা একটা বিষয়ে বই লেখার অধিকার নেই, ওনার যে ব্যক্তিগত অভিব্যক্তি প্রকাশের যে স্বাধীনতা সে অধিকার নেই বাম রাজ্যে। এই হচ্ছে কমিউনিস্টদের লিবারালিজম। এবার ভাবুন যে তসলিমা নাসরিন নিয়ে কথা বললে কাদের মুখে চুনকালিটা লাগা উচিত, বিজেপির মুখে নাকি এই কমিউনিস্টদের মুখে? কি করে শতরূপ ঘোষ এই কথা বলছে আমার ঠিক ভাবনার বাইরে। এরা কি ভাবে যে সাধারণ মানুষ কিচ্ছু জানে না? হয়তো এরকমটাই ভাবতে পারে, কারণ সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, যার জন্য মানুষ এত কিছু জানতো না। আজকে তৃণমূলের যে কুকীর্তি মানুষ জানতে পারছে, বামদের কুকীর্তি কিন্তু মানুষ এতটা জানতো না। দ্বিতীয় এবং মূল যে কথাটা বলা হচ্ছে যে তসলিমা নাসরিনকে এখনও পর্যন্ত বিজেপি সরকার বা মোদি কেন নাগরিকত্ব দেয়নি, মোদি ক্ষমতায় এসে 10 বছর হয়ে গেছে, এখনও কেন নাগরিকত্ব দেয়নি? তো প্রথম কথা তো দেখুন, তসলিমা নাসরিনের নাগরিকত্ব নিয়ে এই যে কমিউনিস্টদের এই যে প্রেম, এটা দেখে সত্যি কিন্তু আমি বিস্মিত। তো যাই হোক, প্রশ্ন করেছে, সেটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। যে অ্যালিগেশনটা লাগানো হচ্ছে যে তসলিমা নাসরিনকে কেন এখনও নাগরিকত্ব দেওয়া হয়নি, দেখুন এই অ্যালিগেশনটা প্রুভ করতে গেলে, এটার ভ্যালিডিটি প্রুভ করতে গেলে প্রথম কথা শতরূপ ঘোষকে এইটা প্রুভ করতে হবে যে তসলিমা নাসরিন 2014 পরে নাগরিকত্বের অ্যাপ্লাই করেছে। যদি এমন হয়ে থাকে যে তসলিমা নাসরিন 2014 পরে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেনি, তাহলে এই যে অ্যালিগেশনটা লাগানো হচ্ছে সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তাহলে এটার ভ্যালিডিটি প্রুভ করতে গেলে শতরূপ ঘোষকে এটা প্রুভ করতে হবে যে তসলিমা নাসরিন 2014 পরে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে। কিন্তু আমার মনে হয় শতরূপ ঘোষ এরকম কোনো কিছু প্রুভ করতে পারবে না, কারণ তসলিমা নাসরিনের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু তসলিমা নাসরিনকে যে বামপন্থীরা রাজ্য থেকে এক কাপড়ে তাড়িয়ে দিয়েছে এবং ওনার প্রাণ সংশয় ছিল, মেরেও ফেলতো,
উনি বলেছে যে আমাকে সবাই চিনতো বলে শুধু এরা আমাকে মারেনি, কিন্তু আমাকে যদি সবাই না চিনতো এরা হয়তো আমাকে মেরেই ফেলতো। এবং রাজ্য থেকে তাড়িয়ে যে এরা শান্ত ছিল তা নয়, দেশ থেকে তাড়ানোরও কিন্তু প্রচুর চক্রান্ত করেছে এই বামপন্থীরা, সেটা কিন্তু তাসলিমা নাসরিন প্রচুর বার টিভির সামনে এসে বলেছে এবং উনি কিন্তু ওনার এক্স হ্যান্ডেলে সেটা টুইটও করেছে। 2019 ডিসেম্বরে যেটা পাস হয় সেটা যদি ইমপ্লিমেন্টেশনের জন্য অপেক্ষা করা হয় পরের বছর লোকসভা ইলেকশনটা ডিক্লেয়ার্ড হওয়ার 48 ঘন্টা আগে পর্যন্ত, তার থেকে আরও ভালো করে বোঝা যায় যে এটা কোনো সরকারি সিদ্ধান্ত না, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত না, এটা একটা পলিটিক্যাল সিদ্ধান্ত। তো সিএ সম্পর্কে শতরূপ ঘোষ যে কথাটা বলতে চাইছে সেটা হচ্ছে এই যে সিএ বিলটা পাস হয়েছে 2019-এ, সেই বিলটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে 1 বছর 2 বছর 3 বছর নয় 5 বছর সময় লাগিয়েছে বিজেপি। অর্থাৎ এর পেছনে উদ্বাস্তুদের উপরে কোনো সহানুভূতি বা এইসব কোনো কিছু নেই, নাগরিকত্ব দেওয়ার কোনো চিন্তাভাবনা, এইসব আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে রাজনীতি, যার জন্য এই বিলটা ইমপ্লিমেন্ট করা হয়েছে লোকসভা ভোটের ঠিক আগে 2024-এ। এই যে অ্যালিগেশনটা শতরূপ ঘোষ লাগিয়েছে, তো এখন আমার প্রশ্ন হচ্ছে শতরূপ ঘোষ কখন এটা ইমপ্লিমেন্ট করলে এই অ্যালিগেশনটা লাগাতো না? 2019-এ বিলটা পাস হওয়ার পরে শুরু হয়েছে করোনা, তারপরে শুরু হলো ওমিক্রন, ঠিক আছে? তো এই করোনা এবং ওমিক্রনে যখন নাকি মানুষের জীবন জর্জরিত, মানুষ খেতে পারছে না, কাজ নেই, বাঁচবে কি মরবে এটা একটা প্রশ্নের মুখে, মানুষের জীবন মরণ একটা প্রশ্ন যখন মানুষের মধ্যে দাঁড়িয়ে আছে, দেশে যখন এরকম পরিস্থিতি, তখন কি সিএটা লাগু করা সবচেয়ে সঠিক সময় ছিল? যদি তখন করতো তাহলে সিপিএম কি বলতো, এটা কিন্তু আমার খুব জানার ইচ্ছে। তারপরে যখন নাকি বছরের পর বছর করোনার জন্য কলকারখানা সব কিছু বন্ধ, কাজ বন্ধ, সব কিছু বন্ধ ছিল, দেশের অর্থনীতিতে একটা টালমাটাল অবস্থা, সেই পরিস্থিতিতে সরকার নজর দিয়েছে ইকোনমিটা, আমাদের যে অর্থনীতিটা সেটাকে স্টেবল করার জন্য। তারপরে রাম মন্দির হয়েছে, আর ঠিক তারপরেই সিএ হয়েছে। যাই হোক, এটা আমার দিক থেকে আমি একটা ব্যাখ্যা বললাম। তবে রাজ্যসভার যে আইন প্রণয়ন কমিটি সেটা কিন্তু 2024-এর 30শে মার্চ এই ডেটটাকে কিন্তু নির্ধারিত করে দিয়েছিল, অর্থাৎ সিএ কিন্তু 2024-এর 30শে মার্চের আগেই লাগু হতো। এটা কিন্তু নতুন কোনো বিষয় ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমাদের হোম মিনিস্টার কিন্তু অনেকবার এই কথা বলেছে যে লোকসভা ভোটের আগে এটা লাগু হবে। অর্থাৎ আজকে যে লোকসভা ভোটের আগে লাগু হয়েছে এটা কিন্তু কোনো নতুন বিষয় ছিল না, ঠিক আছে? पूरे देश की जनता जानती है कि सीएए इस देश का कानून है और ये 4 साल में मैं कम से कम 41 बार बोला हूं कि ये होगा, चुनाव के पहले होगा। अब क्या मतलब है टाइमिंग का सवाल करने का? তো সিএ লাগু হওয়া নিয়ে শতরূপ ঘোষ আরেকটা দুশ্চিন্তা ব্যক্ত করেছে, দেশ নিয়ে, দেশের মানুষের সুরক্ষা নিয়ে। সেটা কি? প্রথমে ওনার মুখ থেকে শুনে নিন। কথা বলি, অনুপ্রবেশের প্রশ্নটা আসলো অত্যন্ত জরুরি প্রশ্ন। একটা জিনিস ভেবে দেখো তো মৌপিয়াদি, আজকে যদি আইএসআই, পাকিস্তানের আইএসআই ঠিক করে ভারতে 5টা লোক ঢোকাবে, এখন তাদেরকে আর ওই মরুভূমিতে কাঁটা তারের তলা দিয়ে বালি খুঁড়ে ডাঙ্কি রুটে আসতে হবে না। আইএসআই পাকিস্তান গভর্নমেন্ট এবার তাদেরকে ফলস ডকুমেন্ট বানিয়ে যে এরা হিন্দু, এদের নাম হরিদাস পাল, এরা ওখানে থাকতো, এদের গলায় পৈতে আছে তাই পাকিস্তানে মার খেয়েছে, এই করেছে করে ডকুমেন্ট করে পাঠিয়ে দেবে। ওরা একেবারে সিনেমার মতো লাগছে না? তুমি যে যুক্তিটা দিচ্ছ এটা সিনেমার মতো লাগছে না? না, কলিমুদ্দিন সাহেব যখন বাংলাদেশে ঢোকাতো, এক মিনিট দেখো, এর সঙ্গে বাস্তবের কোনো আমি একটা কথা বলি মৌপিয়াদি, শুনে রাখো। অর্থাৎ শতরূপ ঘোষ বলতে চাইছে যে সিএ লাগু হওয়ার জন্য আমাদের দেশে আতঙ্কবাদী অ্যাক্টিভিটিস যেগুলো আছে দেশের ভেতরে, সেইগুলোর পরিমাণ আরও বেড়ে যেতে পারে। কারণ কি? কারণ আতঙ্কবাদীরা দেশে ঢোকা আগে যতটা কঠিন ব্যাপার ছিল তাদের জন্য, সিএ লাগু হওয়ার জন্য সেটা অনেক বেশি সোজা হয়ে যাচ্ছে। কারণ তাদেরকে হিন্দু বানিয়ে পাঠিয়ে দেবে আমাদের রাজ্যে, আমাদের দেশে। কারণ আমাদের দেশে তো সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন যারা আছে, অমুসলিম, তাদেরকে বিনা স্বার্থে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে শতরূপ ঘোষ একটা দুশ্চিন্তা প্রকাশ করেছে। তো এর উত্তরে আমি একটা কথাই বলবো যে দেখুন, 2014-এর আগে পর্যন্ত দেশের মানুষ যত রকম আতঙ্কবাদী অ্যাক্টিভিটিস দেশের ভেতরে দেখেছে, তার ছিটে ফোটাও কিন্তু এখন দেখতে পাচ্ছে না। কেন? কারণ আপনারা দেখেছেন 2014-র আগে পর্যন্ত আমাদের হোটেলের মধ্যে বোমা ফাটা হচ্ছে, আতঙ্কবাদী হামলা হচ্ছে, ট্রেনের মধ্যে আতঙ্কবাদী হামলা হচ্ছে, স্টেশনের মধ্যে আতঙ্কবাদী হামলা হচ্ছে, বাসের মধ্যে আতঙ্কবাদী হামলা হচ্ছে, এমনকি আমাদের দেশের সংসদের ভেতরে পর্যন্ত আতঙ্কবাদী হামলা হচ্ছে, ঠিক আছে? এবার 14-র পরে কি হচ্ছে? বিজেপি ক্ষমতা আসার পরে যত রকম আতঙ্কবাদী অ্যাক্টিভিটিস আছে সেগুলো সবকটা কিন্তু বর্ডারের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। আজকে ভেবে দেখুন, যত রকম আতঙ্কবাদী অ্যাক্টিভিটিস যেগুলো দেশের ভেতরে হতো সেগুলো কিন্তু আজকে হচ্ছে না। অর্থাৎ আমরা বলতে পারি 2014-র পর থেকে যদি আতঙ্কবাদী হামলার কথা বলা হয়, তাহলে মানুষ কিন্তু বিজেপি সরকারের আমলে অনেক বেশি সুরক্ষিত, ঠিক আছে? তাহলে মানুষের সুরক্ষার কথা সিপিএম-এর আপাতত চিন্তা না করলে হবে। তো সিএ নিয়ে আলোচনা করতে গিয়ে শতরূপ ঘোষ নোটবন্দিকে টেনে এনেছে। তো নোটবন্দির সম্বন্ধে শতরূপ ঘোষ কি বলেছে শুনে নিন প্রথমে। মৌপিয়াদি, এরাই বলেছিল 2000 টাকার নোট আনলে সমস্ত দুর্নীতি শেষ হয়ে যাবে। তার 1.5 বছর পরে ওই মেজরিটির জোরে করে দিয়েছিল, 1.5 বছর পরে ওরাই সেই 2000 টাকা নোটটাকে বাতিল করে দিল, মাঝখান থেকে এতগুলো মানুষকে ব্যাংকের লাইনে মেরে ফেললো। আজকে তো শতরূপ ঘোষ নোটবন্দির সম্পর্কে যে কথাগুলো বলেছে তার আমি দুটো পয়েন্টে উত্তর দেবো। দ্বিতীয় পয়েন্টটা প্রথমে বলে নিচ্ছি। শতরূপ ঘোষ বলেছে যে দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখে মানুষগুলোকে মেরেছে, এতগুলো মানুষকে ব্যাংকের লাইনে মেরে ফেললো। অর্থাৎ নোট বাতিল করার ফলে দেশের মানুষ যে লাইনে দাঁড়িয়েছে, সেই লাইনে দাঁড়ানোর ফলে অনেক মানুষের প্রাণ গেছে। শতরূপ ঘোষের কথা শুনে এটাই মনে হচ্ছে।
এবার শতরূপ ঘোষ বা শতরূপ ঘোষের যেসব সমর্থক বৃন্দ আছে তাদের উদ্দেশ্যে আমি একটা চ্যালেঞ্জ করছি, যদি তারা একটা উদাহরণ দেখাতে পারে যে নোট বাতিল করার ফলে দেশের মানুষদের মধ্যে কোনো একজন লাইনে দাঁড়িয়ে তার প্রাণ গেছে, তাহলে আমি কালকে থেকে সিপিএম সমর্থন করব। এবার সিপিএমের দিক থেকে দেখতে গেলে আমার একজনের সমর্থন বা একটা ভোট বৃদ্ধি পেলে সিপিএমের ভোট ব্যাংকে হয়তো বিশেষ কোনো পার্থক্য হবে না, এই কথা আপনারা বলতে পারেন যে সিপিএম শূন্য আছে, শূন্যই থাকবে। তো দেখুন, সিপিএমের দিক থেকে দেখলে আমার সমর্থনে হয়তো বিশেষ কিছু যায় আসে না, এটা হয়তো কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আমার দিক থেকে দেখলে সিপিএমকে সমর্থন করা এটা কিন্তু আমার জন্য একটা ভীষণ বড় ব্যাপার। তার কারণ সিপিএম সম্পর্কে, সিপিএম নিয়ে চর্চা করে আমি একটা কথাই বলি যে সিপিএমের চরিত্র জানার পরে সিপিএম সমর্থন করা কোনোদিন সম্ভব নয়। ঠিক আছে, তাই আমার দিক থেকে সিপিএমকে যদি আমি বলি সমর্থন করবো, এটা কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার আমার দিক থেকে। তো যাদের মনে হচ্ছে যে সিপিএম নিয়ে কেন এমন কথা বলা হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলে দিই যে আমি কিন্তু প্রথমে বলেছি যে সিপিএম নিয়ে চর্চা করার পরে আমার এই অভিমত তৈরি হয়েছে। অর্থাৎ কেন আমি এই কথা বলছি সেটা জানতে গেলে আপনাকে কিন্তু সিপিএম নিয়ে চর্চা করতে হবে। তো সিপিএমের প্রকৃত স্বরূপ জানার যদি আপনার আগ্রহ থেকে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নোট বাতিল সম্পর্কে শতরূপ ঘোষ আর কি বলেছে, যে বিজেপি বলেছে নোট বাতিল করলে দেশের সমস্ত দুর্নীতি শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি, সত্যিই হয়নি, অর্থাৎ ভুল হয়েছে। তো সেই ভুলটা শুধরানোর সুযোগ দিতে হবে, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর বিজেপি এই কাজগুলো করার জন্য সময় কতটা পেয়েছে, 2014 থেকে 2024, অর্থাৎ মাত্র 10 বছর। তো 10 বছরে বিজেপিকে যদি এই প্রশ্ন করা হয় যে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল নোটবন্দি করলে এই হবে, কিন্তু সেটা হয়নি, তাহলে সিপিএমকেও কিন্তু একটা প্রশ্ন করাই যায়। সিপিএমও প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে দেশের মানুষের, আমাদের রাজ্যে গরিব মানুষের দারিদ্রতা দূর হয়ে যাবে, গরিব বড়লোক বলে কিছু থাকবে না, আমরা সর্বহারাদের দল, শ্রমিক শ্রেণীদের দল, মেহনতি মানুষের দল, আমরা ক্ষমতায় আসলে গরিব মানুষ বা মেহনতি মানুষ বা শ্রমিক শ্রেণী যারা আছে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের অবস্থার একদম উন্নতি হয়ে যাবে, দরিদ্রদের দারিদ্রতা দূর হয়ে যাবে। কিন্তু কি হয়েছে, মানুষ ওদেরকে সুযোগ দিয়েছিল 34 বছর, কমিউনিস্টরা কিন্তু 34 বছর আপনারা সুযোগ পেয়েছিলেন। এই 34 বছরে কি করেছেন, গরিবদের দারিদ্রতা তো দূর হয়নি, কিন্তু রাজ্য থেকে কলকারখানা দূর হয়ে গেছে। বাম শাসনকালে, বাম আমলে আমাদের রাজ্য থেকে 56,000 কারখানা দূর হয়েছে, 56,000 কারখানাতে তালা ঝুলেছে। যেই বাংলাকে একটা সময় ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস বলা হতো, সেই বাংলা, যেই বাংলা নাকি ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তার মধ্যে ইকোনমিক্যাল দিক থেকে সবথেকে এগিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে একটা ছিল, সেই রাজ্যটা বাম শাসনকালে কিন্তু ভারতবর্ষে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে একটাতে পরিণত হয়েছে এই 34 বছরে। তো এই উত্তরটা কে দেবে স্যার? কখনো কি আপনার উত্তর দেবেন, নাকি সারা জীবন শুধু প্রশ্নই করে যাবেন? আজকে এই যে কথাগুলো হচ্ছে না, আসামে ঠিক কথা, আসাম অ্যাকর্ড কংগ্রেসের আমলে হয়েছে, সব ঠিক। আমি খুব একটা প্রশ্ন করছি মোবাইলে, তুমি বলো তো, আজকে আমি যদি দেখি যে কংগ্রেস গভর্নমেন্টের আমলেও এমন কিছু একটা হয়েছে যার ফলে 19 লক্ষ মানুষকে তার বলি হতে হয়েছে, তারা আজও ডিটেনশন ক্যাম্পে বাস করছে, তার মধ্যে 14 লক্ষ বাঙালি হিন্দু। আজকে কি আমার সেই কংগ্রেসের আমলে হওয়া ভুলটাকেও রিপিট করা উচিত গোটা দেশে, নাকি সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত? এই ডিবেটেই দেখলাম যে অনেকে আবার এনআরসির ব্যাপারটা, আসামের এনআরসির ব্যাপারটা তুলে এনে এই দেশে এখন যে সিএ লাগু হয়েছে, সিএ এনআরসি এই সব কিছু একসাথে গুলিয়ে মানুষের একটা ভয়ভীতি তৈরি করার চেষ্টা এখনও চালাচ্ছে, যেটা নাকি প্রথমেও করা হয়েছিল। যদি নলেজ থেকে থাকে, একটা লোক আসামের ব্যাপারটার সাথে দেশের বাকি অংশের তুলনা করতে পারে না। কেন? কারণ আসামের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। দেখুন, আসামে সুপ্রিম কোর্টের নির্দেশে যে এনআরসিটা লাগু হয়েছে, এই এনআরসি, দেখুন, একটা রায় দিতে গেলে একটা আইন প্রয়োজন হয়, যে আইনটার উপর ভিত্তি করে রায়টা দেয়। একজন চুরি করেছে, তাকে যদি একটা শাস্তি দেওয়া হয়, যে জরিমানা দেওয়া হলো অথবা কিছুদিনের জেল দেওয়া হলো, এই যে রায়টা দেওয়া হচ্ছে এটার জন্য একটা আইন প্রয়োজন হয়, সেই আইনটার উপর ভিত্তি করে রায়টা দেওয়া হয়। তাহলে আসামে যে এনআরসির রায়টা দেওয়া হলো, সেইটা নির্দেশটা দেওয়া হলো, সেটা কোন আইনের উপর ভিত্তি করে করা হয়েছে, সেই আইনটা কার সময় তৈরি হয়েছে? সেই আইনটা তৈরি হয়েছে রাজীব গান্ধীর সময়। কেন্দ্রেও তখন কংগ্রেস এবং আসামেও তখন কংগ্রেস। আসামের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, যার জন্য আসামের জন্যই শুধুমাত্র এই আইনটা প্রযোজ্য। 1971 সালে এই আইনটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো আসামে যেটা হয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় হয়েছে, এবং 1971 সালে রাজীব গান্ধীর সময় যে আইনটা তৈরি হয়েছে সেই আইনটার উপর ভিত্তি করে হয়েছে। এখন যেটা বলা হয়েছে, আসামে কংগ্রেস যে ভুলটা করেছে, সেই ভুলটা কি বিজেপি এখন বাকি দেশের সব জায়গাতে করবে? তার কোনো মানে আছে? দেখুন, এই ভুলটা, এই কথাটা কখন বলা যেত? আসামে এনআরসি হয়েছে, তার জন্য মানুষের ভোগান্তি হচ্ছে, কারণ সেখানে সিএ হয়নি। এখন বাকি দেশের সব জায়গাতেও যদি এনআরসি হয়ে যেত সিএ না করে, তাহলে একই ভোগান্তির শিকার কিন্তু আমাদেরও হতে হতো। তখন বলা যেতে পারে এই কথাটা, যে আসামে যে ভুলটা কংগ্রেস করেছে সেই ভুলটাই বিজেপি দেশের বাকি অংশে করছে, কিন্তু সেটা তো হচ্ছে না। সেই সমস্যাটা যেন না হয় তার জন্য প্রথমে সিএ করা হচ্ছে। সিএ করে যারা উদ্বাস্তু আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তারপরে এনআরসি যদি হয় হবে, আর যদি হয় তখন নাগরিকত্ব চাওয়া হবে। আর তখন চাইলে তো তার সমস্যা নেই, কারণ তার কাছে সিএর সার্টিফিকেট আছে। সিএ করে প্রথমে সার্টিফিকেট দেওয়া হবে, এবং এনআরসি যদি হয় তাহলে এনআরসি করে সার্টিফিকেট চাওয়া হবে। সিএ হওয়ার পরে যদি 100বারও এনআরসি হয়, তখন কারো কোনো সমস্যা থাকার কথা নয়। তো এইটা হচ্ছে ব্যাপার। সেই আসামের সমস্যাটা যেন দেশের বাকি অংশে না হয়, যার জন্য প্রথমে দেশের বাকি অংশে সিএ লাগু করা হচ্ছে।
তারপরে এনআরসি হবে কি হবে না সেটা পরের কথা, যদি হয়ও তবু আমাদের কিছু যায় আসে না, কারণ আমাদের কাছে সার্টিফিকেট আছে, কারণ সিএ করে আমাদেরকে প্রথমে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। তো এই বেসিক নলেজটা যদি কারোর মধ্যে থেকে থাকে, তার কিন্তু আসামের কথা বলে দেশের বাকি অংশের মানুষদের ভয় দেখানো একদমই উচিত নয়, কারণ আসামের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আর আসামে সিএএ হয়নি, সিএএ না হয়ে এনআরসি লাগু হয়েছে, তার জন্য সমস্যা হয়েছে। আর এখন সিএ লাগু হচ্ছে, নাগরিকত্ব সবাই পেয়ে যাবে, তারপরে এনআরসি যদি হয়ে থাকে তখন কোনো সমস্যা হবে না। আর আসামেও যাদের নাগরিকত্ব বাদ গেছে, যত লক্ষ লোকের নাগরিকত্ব বাদ গেছে, এই যে সিএ হচ্ছে, এই সিএতে কিন্তু তারা প্রত্যেকে নাগরিকত্ব সেখানে পেয়ে যাবে। অর্থাৎ এই যে যত সমস্যা চলছে, এই সমস্ত সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে সিএএ। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, যাদের মধ্যে সিএ সংক্রান্ত বিষয়ে কনফিউশন আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর যারা কমিউনিস্টদের প্রকৃত স্বরূপ সম্পর্কে জানার আগ্রহ আছে তাদের সাথেও চ্যানেলটা শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।